যদি কারোর সামনে থাকে তাহলে কিন্তু লোভ সামলানো দায় হয়ে যাবে, পুরো জিভে জল চলে আসবে। আর বেশ মাখো মাখো হয়ে যাচ্ছে। আর আমি আজকে যে পদ্ধতিতে আচার বানালাম, আপনারা যদি একই পদ্ধতি ফলো করে আচার বানান তাহলে কিন্তু আপনাদের আচারটাও 1 থেকে 1.5 বছর পর্যন্ত ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঠাকুমার কাছ থেকে শেখা তেল ও চিনি ছাড়া কাঁচা আমের আচার। আর যে আচারটা আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আচার বানানোটা ভীষণই সহজ, যারা আচার বানানোই নতুন তারাও কিন্তু খুব সহজেই আচারটা বানিয়ে নিতে পারবেন। যদি আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে চলুন আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন এখন প্রথমে রান্নাঘরে চলে যাই। এখন আমি চলে এসেছি তোমাদের কাকলির রান্নাঘরে। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে আচার বানানোর জন্য এখানে আমি বড় বড় সাইজের 3টে আম নিয়ে নিয়েছি। আর কিন্তু এই আম 3টে 1 কেজি ওজন রয়েছে। আমাদের গাছের আম হলে কিন্তু এত বড় বড় হতো না। দেখুন বাজারে কত বড় বড় আম পাওয়া যাচ্ছে এখন, মানে বাজারে গেলেই যেদিকে তাকাবেন সেদিকে শুধু কাঁচা আম। আর আমের দামও কিন্তু খুব একটা বেশি না, সেজন্য কিন্তু এখনই বাজার থেকে আম কিনে এনে আপনারা কিন্তু আচার বানিয়ে নিতে পারবেন সারা বছর। এবার আমি আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, কারণ আমের গায়ে কিন্তু প্রচুর ধুলোবালি লেগে থাকে। এবার আমি আমের গায়ের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। আমের গায়ের সবুজ অংশটাকে কিন্তু ভালো করে বাদ দিয়ে দিতে হবে। আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে একটা বাটিতে করে আমি জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি। এবার এই হলুদ গোলা জলের মধ্যে আমি আমগুলোকে কেটে কেটে রেখে দেব। আচার বানানোর জন্য এটাই কিন্তু একদম পারফেক্ট আম। দেখুন আঁটিটা একটু শক্ত হয়ে গেছে। আর আপনারা কিন্তু এরকম আম দেখেই আমটা কিনবেন যাতে আঁটিটা একটু শক্ত হয়ে যায়। একদম নরম আম থাকলে কিন্তু, মানে কচি আম হলে আচারটা বেশি দিন ভালো থাকবে না। এবার আমি যেটা করব, আমটাকে এইভাবে এরো করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু একদম পুরোপুরি লম্বা করেও কেটে নিতে পারেন। এবারে আমি এইভাবে আমের স্লাইসগুলোকে কেটে নেব। এই দেখুন ঠিক এরকম করে আমগুলো কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। এবার আমি হলুদ জল থেকে আমগুলোকে তুলে নেব। আমগুলোকে কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই, শুধুমাত্র জাস্ট আমের গা থেকে জলটাকে ঝরিয়ে নিতে হবে। আর যাদের হাতে সময় খুব কম থাকে, খুব চটজলদি আচার বানাতে চান, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন, খুবই সুবিধা হবে। এখন
আমি আচারের জন্য মশলাটা বানিয়ে নেব। আর আমি যে মশলাটা বানাচ্ছি এই মশলাটা ছাড়া কিন্তু আচার একদমই অসম্পূর্ণ। কি কি নিয়েছি দেখে নিন। এখানে আমি চা চামচের 1 চামচ নিয়েছি মৌরি, 1 চামচ আছে জিরে, হাফ চামচ কালো সর্ষে, আর তার চেয়েও হাফ চামচ রয়েছে মেথি, আর নিয়েছে 3টে শুকনো লঙ্কা। এই সবগুলো উপকরণকে এখন আমি শুকনো কড়াইতে ভেজে নেব। এখনকার সময়ে বাজারে যতই নামি দামি মশলা পাওয়া যাক না কেন, আমাদের হাতে তৈরি এই মশলাটা যদি আচারে না দেওয়া যায় তাহলে কিন্তু আচারের কোনো স্বাদটাই পাওয়া যায় না। ভাজা মশলাটাকে এবার আমি শিলে গুঁড়ো করে নেব। আচারের এই মশলাটা সবসময় শিলে গুঁড়ো করার চেষ্টা করবেন, কারণ মিক্সিতে গুঁড়ো করলে কিন্তু মিহি হয়ে যায়। আর আচারের মশলা বেশি মিহি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না আচারটা খেতে। এই মশলাটাকে কিন্তু একটু আধ ভাঙা করেই গুঁড়ো করে নিতে হবে। উনান জেলে আমি কড়া বসিয়ে দিয়েছি আচার বানানোর জন্য। আর আমি কিন্তু আজকে প্রথমেই বলে দিয়েছি যে আচারটা আমি তেল ছাড়াই বানাবো, তাই কিন্তু আমি কড়াইতে কোনো রকম তেল দেব না। আর আমার মতো করে আচার বানালে আচারটা যেমন খেতে ভালো লাগবে তেমন কিন্তু বহুদিন পর্যন্ত ভালোও থাকবে। আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখুন। আমি কড়াইতে দিয়ে দেবো 2টো তেজপাতা আর দিয়ে দেবো 5 ফোড়ন। তেজপাতা আর 5 ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব। কোনো তেল দেওয়ার দরকার হবে না। 5 ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কেটে রাখা আমগুলো। এবার আমি আমগুলোকে কড়াইতে দেওয়ার পরে এইভাবে একটু নাড়তে থাকবো। এখন এই আমের মধ্যেই আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণটা দেওয়ার পরে কিন্তু একটু জল বেরোবে। আমটাকে এইভাবে নেড়ে নেড়ে কড়াইতে কিন্তু ওই জলটাকে মেরে নিতে হবে, মানে আমটাকে একদম শুকিয়ে নিতে হবে। আর এইভাবে একটু নাড়তে থাকবেন, তা না হলে কিন্তু কড়াইয়ের তলা থেকে লেগে যাবে। খুব সুন্দর করে লবণ আর হলুদটাও আমের গায়ে এইভাবে মিশে যাবে। আমটা ওদিকে নাড়তে নাড়তে এদিকে চলে এসেছি আরও একটা কাজ করে নেওয়ার জন্য। আর আমি আজকে যেহেতু চিনি ছাড়া আচারটা বানাচ্ছি, সেজন্য কিন্তু আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আখের গুড়। আর আখের গুড়ে অল্প একটু জল দিয়ে আমি কড়াইতে আগেই কিন্তু জাল দিয়ে নিয়েছি। আর এবার আমি এই আখের গুড়টাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আপনারা যখনই আখের গুড় দিয়ে আচার বানাবেন অবশ্যই করে কিন্তু এই রকম গলিয়ে নিয়ে তারপর ছাঁকনিটা ছেঁকে নেবেন, কারণ যেহেতু আখের গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে। সেটা আমি ছাঁকার পর দেখাচ্ছি। খুব বেশি জল দেবেন না, অল্প একটু জল দিয়ে জাস্ট গলিয়ে নেবেন। গুড়টাকে ছাঁকার ফলে দেখুন কতটা নোংরা বেরিয়েছে, তাই গুড়টাকে কিন্তু ছেঁকে নেওয়াই ভালো। আর এদিকে আমি পারফেক্ট গুড়টা কিন্তু বের করে নিয়েছি ছেঁকে। উনানের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, আর এইভাবে মাঝে মধ্যে আস্তে করে নেড়ে দিতে হবে। দেখুন আমার কিন্তু কড়াইতে একটুও লেগে যাচ্ছে না, আর কত সুন্দর আমটা শুকনো শুকনো হয়ে গেছে, মানে আমের গায়ে পুরো জলটাই কিন্তু মরে গেছে। এবার আমি আমের মধ্যে দিয়ে দেবো আখের গুড়। আর আমি এখানে 1 কেজি আমের জন্য 700 গ্রাম আখের গুড় নিয়েছি। যেহেতু আমি আজকের আচারটা একটু মিষ্টি মিষ্টি রাখবো, সেজন্য আখের গুড়টা আমি 700 গ্রাম নিয়েছি। আপনারা চাইলে গুড়ের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। এখন আমি গুড়টা দিয়ে দিচ্ছি। আর আমি আজকে গুড় দিয়ে আচারটা বানাচ্ছি, তার কারণ হলো গুড় দিয়ে কিন্তু আচার বানালে আচারের কালারটা যেমন সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর গুড় দিয়ে আচার বানালে আচার কিন্তু বহুদিন পর্যন্ত ভালোও থাকে। এবার আমি চাপা দিয়ে আমটাকে গুড়ের মধ্যে ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা চেষ্টা করবেন যে গুড়টা দেবেন গুড়ের মধ্যে যেন আমগুলো ডুবে থাকে, আর এইভাবে যেন গুড়ের মধ্যে আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
আরও কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে। পুরো আচারটা বানানোর সময় কিন্তু একদম মাঝারি আঁচ রাখবেন, মানে খুব জোরে জাল দেবেন না, আবার কম আঁচেও আচারটা বানানো যাবে না। দেখুন আচারের আম কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আম সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা মশলাটা দেবেন। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই স্পেশাল মশলাটা দিয়ে দেব। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব, কারণ মশলাটা দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তবেই কিন্তু আমের মধ্যে মশলাটা ঢুকে যাবে আর আচারটা তবেই খেতে ভালো লাগবে। আর একটু ভালো করে নেড়ে দেব। আবারও কিছুক্ষণ কিন্তু আমি চাপা দিয়ে আচারটা ফুটিয়ে নেব। ফুটে ফুটে আচারটা দেখুন কতটা গাঢ় হয়ে গেছে আর গুড়টা কতটা কমে গেছে। আচার কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। এবার আমি আচারের মধ্যে দিয়ে দেব 1 ছিপি ভিনিগার। আর এই ভিনিগারটা দিলে কিন্তু আচার পুরো 1 থেকে 1.5 বছর পর্যন্ত ভালো থাকবে। আপনারা যদি বেশি পরিমাণে আচার একবার বানিয়ে নেন তাহলে কিন্তু সারা বছর ধরে খেতে পারবেন। এতে করে আচারটা ফ্রিজে রাখতেও হবে না, এমনকি রোদ্দুরেও দিতে হবে না। ভালো করে এইভাবে নেড়ে দেবো, দিয়ে আমি কড়াটা নামিয়ে নেব, কারণ আচারটা যত ঠান্ডা হবে তত কিন্তু আরও গুড়টা গাঢ় হয়ে যাবে। এরকম আচার যদি কারোর সামনে থাকে তাহলে কিন্তু কেউ লোভ সামলাতে পারবে না, পুরো জিভে জল চলে আসবে। আচার আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর আচারটা কিন্তু সবসময় ভালো করে ঠান্ডা করে নেবেন, তারপর কিন্তু বয়ামে ঢোকাবেন। আর আচারটা রাখার জন্য আমি এরকম একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। আপনারা সবসময় চেষ্টা করবেন আচার রাখার জন্য কাঁচের পাত্র নেওয়ার, যেহেতু আম টক হয় আর আচার বেশি দিন ভালো রাখার জন্য কাঁচের পাত্রই কিন্তু খুব ভালো হবে। প্লাস্টিকের পাত্রে কখনোই রাখতে যাবেন না। এবার আমি এই বয়ামের মধ্যে আচারটা ভরে নেব। যত ঠান্ডা হচ্ছে তত কিন্তু আচারের কালারটাও চেঞ্জ হচ্ছে আর বেশ মাখো মাখো হয়ে যাচ্ছে। এরকম আচার দেখে সত্যি লোভ সামলানো যায় না, জিভে তো জল চলে আসছে। বয়ামের মুখে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আর আমি আজকে যে পদ্ধতিতে আচার বানালাম, আপনারা যদি একই পদ্ধতি ফলো করে আচার বানান তাহলে কিন্তু আপনাদের আচারটাও 1 থেকে 1.5 বছর পর্যন্ত ভালো থাকবে। আমের আচার খেতে ভালোবাসেন এরকম কিন্তু কমজনই রয়েছেন, তাই বলছি আপনারা কিন্তু অবশ্যই করে কাঁচা আমের সিজন থাকতে থাকতে বাড়িতে কাঁচা আম এনে আচার বানিয়ে নিন, নিয়ে সারা বছর ধরে রেখে দিন। জাস্ট অসাধারণ হয়েছে। আমি যে আচারের টেস্টটা পাচ্ছি চিনি দিয়ে বানালে হয়তো এত সুন্দর টেস্টটা আসতো না। আপনারা চেষ্টা করবেন সবসময় আখের গুড় দিয়ে বা যে কোনো গুড় দিয়ে এই আচারটা বানানোর। আর এই যে মশলাটা থাকে না আচারের মধ্যে, মশলাটা যখন গালের মধ্যে পড়ে তখন কিন্তু বেশ অন্যরকম একটা স্বাদ হয়। আর আমার এই আজকের আচার বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।